একেন বাবু এমনই একটা চালু চিজ যে যাকে পুরোপুরি বুঝে ওঠা খুব মুশকিল আছে। আমি 10 বার অভিনয় করেও এখনো পুরো চিনতে পারিনি। আমাদের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন সবচেয়ে বড় খবরটা হচ্ছে যে আমি যার বিশাল ফ্যান এবং আমার তার প্রতি প্রচুর ব্যথাও আছে। আমাদের খুব ফেভারিট একেন বাবু এবং জটায়ু, অনির্বাণ চক্রবর্তী। আশা করা যায় যে আগ্রহটা আছে ওটা বজায় থাকবে অভিনয় করতে গিয়ে। তোমার স্ট্যাটাস নিয়ে প্রচন্ড কৌতূহল যে অনির্বাণ চক্রবর্তী সিঙ্গেল নাকি প্রেম করছেন নাকি বিবাহিত। জানি, আমাকে ডাইরেক্টলিও জিজ্ঞেস করে। আমি সাফল্যের সিঁড়িতে যখন তুমি একটু একটু করে উঠছো তখন নায়ক হওয়ার লোভ হয়নি কখনো? না, আমার নিজের ভেতরটা যা তাতে কিন্তু আমি সবসময় অভিনেতা হওয়ারই চেষ্টা করতাম। আরো একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আমি যে 6টা চরিত্র 2 মাসে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো খুব আলাদা আলাদা কাজ। এই যে 3টে ভিন্ন ধরনের চরিত্র তুমি সাফল্য পেলে তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব কাকে দেবে? নিজেকে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অভিনেতা যিনি এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে মোস্ট ওয়ান্টেড। আমরা কথা বলবো অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। আমরা আড্ডা দেবো অনির্বাণদার আপকামিং সিরিজ পুরোপুরি একেন নিয়ে। ওয়েলকাম। প্রথমেই জানতে চাই কেমন আছো? দুর্দান্ত আছি। দুর্দান্ত, খুবই ভালো কাটছে। বছরের শুরুটা তো ভালো অবশ্যই, কারণ 2024টা তোমার শেষ হলো অসাধারণ। 3টে কাজের সাফল্য, সেটা কতটা উপভোগ করছো? খুবই। দেখো, আমরা তো যে কোনো কাজই যখন করি উদ্দেশ্য এটাই থাকে যে বেশি দর্শক এটা দেখুক এবং তাদের ভালো লাগুক। এবার একই মাসে যখন 3টে রিলিজ করে তার সাথে একটুখানি একটা আশঙ্কা থাকে যে 3টে দেখে যাতে 3 রকম লাগে। একদম। এবং সেক্ষেত্রে 3টে খুবই আলাদা চরিত্রে অভিনয় করেছি যেগুলো ডিসেম্বরে রিলিজ করেছে, কিন্তু সেগুলো যে দর্শকদেরও আলাদা লেগেছে, হ্যাঁ, তারা আলাদা আলাদা খুঁজে পেয়েছেন রস, সেইটা আমার খুব স্যাটিসফাইং এবং এনকারেজিং লেগেছে। ফাইন। চালচিত্র নাসির, খাদানের মান্ডি এবং ফেলুদা তোমার জটায়ু, ঠিক আছে, 3টে চরিত্রের আলাদা একটা ফ্লেভার এবং আবেদন রয়েছে। তো এই যে 3টে ভিন্ন ধরনের চরিত্র তুমি সাফল্য পেলে তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব কাকে দেবে? নিজেকে। নিজেকে। ফাইন। কিন্তু 3টের জন্য তো একটা সাংঘাতিক জেদও কাজ করে যে সেরাটা বার করে আনতে হবে। কিভাবে মোটিভেট করছিলে? আমি না, যে কোনো কাজের জন্যে জেদের থেকে আমার বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আমি যাতে সিনসিয়ার থাকতে পারি, আমার কাজের প্রতি অনেস্ট থাকতে পারি। এই প্রত্যেকটা ছবি দেখো রিলিজ করে গেছে কাকতালীয়ভাবে একই মাসে, কিন্তু একই সাথে 1 মাসে তো অভিনয় করিনি এগুলো। তো যখন যে কাজটা সামনে এসেছে সেই কাজটা বা চরিত্রটাকে কি করে জ্যান্ত করে তোলা যেতে পারে, হ্যাঁ, কতটা জেনুইন বা অনেস্ট থাকতে পারি আমি চরিত্রটার প্রতি, সেই চেষ্টা আমার ছোট বড় সিরিয়াস চরিত্র, তারপরে তোমার কমেডি চরিত্র যাই হোক না কেন, সবটার ক্ষেত্রে প্রচেষ্টাটা আমার একরকম থাকে। আমি খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করি আমার কাজের প্রতি, সেইটা করে গেছি। সেটা একসাথে যখন রিলিজ করেছে তার ফলটা খুবই কাছাকাছি সময়ে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির প্রায় বলবো সমস্ত পরিচালক প্রযোজক তোমাকে তাদের কাজে চাইছেন, ঠিক আছে? না, সবাই নিচ্ছে না। আচ্ছা, কিন্তু এই 5-6 বছরের মধ্যে এই যে সাফল্যটা, মানে খুব দ্রুত কম সময়ের মধ্যে এই সাফল্যটা তুমি পেয়েছো, তো আজকে ফিরে তাকালে কি মনে হয়? আমি ফিরে তাকালে এইটুকুই দেখতে পাই যে আমি যে সুযোগ পেয়েছি সেইটার আমি মানে সেই সুযোগটা সম্মান রাখার জন্য আমার যা করণীয় আছে সেইটা আমি করে গেছি। সেই চেষ্টা আমার রয়ে গেছে এবং তার থেকেও বড় কথা, আমি সবসময় খুব আমার খুব কৃতজ্ঞ লাগে বাকিদের প্রতি যে দেখো আমি একদম বাইরের জগৎ থেকে আসা একটা মানুষ, একাডেমিক্স থেকেও এসেছিল। হ্যাঁ, সেখানে 6 বছরের মধ্যে যে পরিমাণ সুযোগ আমায় সবাই দিয়েছেন এবং যত ধরনের চরিত্রের, এটা কিন্তু খুব কম ঘটে। ঠিকই। আমি সেটার জন্য এই সুযোগটা যে পাচ্ছি তার প্রতি আমার কৃতজ্ঞতা আছে এবং আমি অনেস্টলি আমার কাজটা করে যেতে চাই, কারণ এটা আমার খুব পছন্দের কাজ। এবং তার সাথে এটাও আমার সবসময় মনে হয় যে খুব কম মানুষেরই ঘটে জীবনে যে আমি যে কাজটা করতে ভালোবাসি সেটা আমার পেশা। সেটা তো হয় না অনেক সময়। আমার যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং এত সত্যি আমি
আমাকে এত লোক সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, এই জগতেরই তারা সবাই, তারা কেউ আমাকে চিনতেন না। হ্যাঁ, মানে কারুর সাথে কোনো রকম পরিচয় ছিল না, সব এত অচেনা মানুষ, তারা আমার সহকর্মী, পরিচালক, প্রযোজক। তাদের এইটা মানে তারা আমার সাথে না থাকলে, ভালোবাসা না থাকলে কিন্তু আমার এইটা আমি করে উঠতে পারতাম না। সাফল্য তো মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়, তাই না? সেইটা চাপ অনুভব করেছো, তার তো একটা চাপও তৈরি হয় একটু একটু করে। হ্যাঁ, শুধু প্রত্যাশার চাপ না, তার সাথে আমার নিজের রেসপন্সিবিলিটির চাপ আছে। হ্যাঁ, মানে যে সুযোগ আমি পাচ্ছি, যে কাজ আমি করতে পাচ্ছি, সেইটার মান যাতে মানে আমি যাতে তার প্রতি মানে ট্রু থাকতে পারি, সেইটার একটা আছে। সেই ব্যাপারটা আমি সবসময় খুব সতর্ক। প্রত্যাশার ব্যাপারটা তো এটা মনে হয় যে আমি যে এত সুযোগ পাচ্ছি কাউকে যেন হতাশ না করি, সেটা আমার মাথা থাকে। বুঝলাম। আচ্ছা, এই যে সাফল্যটা তুমি পেয়েছো, সেটা একেন বাবু ছাড়া বাকিগুলোতে এগুলো পার্শ্ব চরিত্র, ঠিক আছে? পার্শ্ব চরিত্র হয়েও প্রায় নায়কের কাছাকাছি আলো তুমি কেড়ে নিয়েছো। কিন্তু সত্যি সত্যি প্রপারলি এই সাফল্যের সিঁড়িতে যখন তুমি একটু একটু করে উঠছো, তখন নায়ক হওয়ার লোভ হয়নি কখনো? না না না, কারণ আমি দেখো এসেছি 40 পেরিয়ে, এবং নায়ক একদম কোট আনকোট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমার চেহারাতেই সেটা নেই। হ্যাঁ, আমি সেটা যদি, এবং আমি কিন্তু বরাবরই মানে আমার ধরো সেরকম একটা চেহারা থাকতো, তাহলেও কিন্তু আমার নিজের ভেতরটা যা, তাতে কিন্তু আমি সবসময় অভিনেতা হওয়ারই চেষ্টা করতাম। হ্যাঁ, সেটা হতে গিয়ে যদি নায়ক, আমি এই চেহারা, এই বয়সে টাক মাথা নিয়েও তো একেন নায়ক হয়েছি। তো সেটা যদি হতো, হ্যাঁ, আমার কিন্তু আমি সবসময় একজন সু অভিনেতা হতে গেলে বা ভালো অভিনয় করবার চেষ্টা সেটা আমার কাছে সবসময় প্রাইমারি। তো ওই দিকেই আমার খেয়ালটা থাকে, এটা নিয়ে আক্ষেপের কোনো প্রশ্নই নেই। মানে আমি দেখো খুব সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে, আমি আমার চেহারা নিয়ে যে বয়সে অভিনয় করতে এসেছি ফিল্ম এবং ওয়েব সিরিজে, তখন কিন্তু মানে শুধুমাত্র বাবা কাকার রোলে আমাকে কাস্ট করলে মানে সেটা অভিযোগ করার জায়গা ছিল না। মানে হয় সেটা খুবই, কিন্তু সেটা যে আমার ক্ষেত্রে ঘটেনি, এত কিছু এত ধরনের চরিত্র আমাকে অফার করা হচ্ছে, সেটা প্রচন্ড সৌভাগ্য আমার। নায়ক না হলে তো নায়িকা পাওয়া যাচ্ছে না, তাতে একটু আক্ষেপ থাকবে নাকি? না, সেটা তো আমি মজা করে বলি, সেটা হচ্ছে এক হচ্ছে পরিচালকরা হিংসুটে, তারা আমাকে দিচ্ছে না কোনো নায়িকা, আর একটা হতে পারে সেটা হচ্ছে নায়িকা ছাড়াই আমি দিব্যি আছি, সেটাও হতে পারে। একেনের তো বউ শুধু ফোনে থাকে, এবং সেইভাবে অনেক বেশিরভাগ দর্শকরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। মানে আমাদের মেকাররা তো রাদার চাইছেন যে এটা এরকম রহস্যই থাক, মানে থাকে না দেখা একটা চেহারা, যে যার মতো কল্পনা করে নিচ্ছে যে খুকু বোধহয় এরকম, দেখলে তো একই রকম হয়ে যাবে, সেটা তোমার সাথে মিললো, আমার সাথে মিললো না, কিন্তু যতক্ষণ ওটা কল্পনায় ছাড়া আছে যে এর মতো মানিয়ে নিচ্ছে। নায়ক না হলেও আমরা খাদানে কিন্তু মান্ডিকে ফাইটও করতে দেখেছি, সেটা মানে খুব দর্শকের প্রশংসাও পেয়েছে। হ্যাঁ, ওইগুলো আমার খুব, এই যে ধরো মান্ডির জন্য আমাকে যে প্রিপারেশন নিতে হয়েছে, তার মধ্যে আমাকে যে তীর ধনুক চালানো, আমার বডি ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা, ভাষা অনেকটাই আলাদা, সেগুলো যে অ্যাডাপ্ট করতে হয়েছে, শিখতে হয়েছে, এটা আমার খুব মজার লাগে। যে কোনো চরিত্রের প্রিপারেশনের জায়গায় যদি এরকম নতুন এলিমেন্ট থাকে, একেবারে অদেখা একটা ক্যারেক্টার কারণ আমার অন্যান্য ক্যারেক্টারগুলো তারা মানুষ আলাদা হলেও মোটামুটি শহুরে বা মফস্বলের লোক, সেই আমার দেখা একটা অনেকটা দেখা, কিন্তু এই চরিত্রটা একদম অদেখা একটা ছিল। এইগুলো যেখানে করতে পারছি, এবং আরও কয়েকটা ছোটোখাটো জায়গায় আমরা এখন অ্যাকশন সিকোয়েন্স করেছি বা করছি, আমার তো ওইগুলো খুবই ভালো লাগে। মানে যেগুলো আমাকে কেউ কল্পনাও করবে না, সেইগুলোতে আমাকে কাস্ট করলে আমার দারুণ লাগে। নাসিরের চরিত্র, যেটা সম্প্রতি চালচিত্রতে পুলিশের চরিত্র, সেখানেও অ্যাকশনের যথেষ্ট সুযোগ ছিল এবং একটা আবেগের জায়গাও রয়েছে ছবিটা, এবং আমি যতদূর জানি পরবর্তী প্রিকুয়েল বা সিকুয়েল যেটা, সেখানেও নাসির ফিরবে কোনো না কোনোভাবে। হ্যাঁ, আমাকে সেটা প্রতিম বলেছে যে ও চায়, এবং পুরো টিমটাই চায় যে নাসির আসুক। আর সত্যি প্রিকুয়েল হলে তো তার একটা সুযোগ রয়েছে নাসিরকে দেখার, তবে আমি নিজে খুব ইন্টারেস্টেড দেখবার জন্যে, কারণ সেটা মিনিমাম 12 বছর আগে। হ্যাঁ, তো মিনিমাম 12 বছর আগে, হ্যাঁ, মিনিমাম 12 বছর আগে নাসির কীরকম ছিল, সে কি এতটাই ধীরে কথা বলতো, এতটাই আস্তে কথা বলতো, নাকি হাঁটা চলা তার একটু তাড়াতাড়ি ছিল, তাকে দেখতে কেমন ছিল,
এই যে একটা চরিত্র, মানে আমরা অনেক সময় একটা চরিত্রের পরেরটা দেখতে পাই, আগেরটা দেখতে পাওয়ার এইটার একটা আমাকে খুব উস্কে দিয়েছে। এই এটা মানে যতদিন না দেখতে পাবো আমার শান্তি নেই। বুঝলাম। তো যদি আগের চরিত্রটা দেখার জন্য কি এবার কি অনির্বাণ চক্রবর্তী চুলের জন্য ভাববেন? সেটা ডিরেক্টর ভাববে, কারণ আমার কিন্তু এখন যে চুল নেই এটা প্রায় 12 বছরই হতে চললো অলমোস্ট, অনেক দিন থেকে আমার এরকম অবস্থা। নাসিরেরও হতে পারে সেরকম। একদম একদম। একেন বাবু তো এভাবেই জনপ্রিয় হয়েছে, কারণ আপনার ক্লেম টু ফেম একেন। ঠিক ঠিক। নতুন যে সিরিজটা আসছে পুরোপুরি একেন, সেটা নিয়ে আমি একটু জানতে চাই যে কি ইউএসপি হতে চলেছে এবারে। ইউএসপি হতে চলেছে উড়িষ্যা, পুরী। পুরী দেখো, আমরা সবসময় এমন মানে একেনবাবুর তো প্রত্যেকটা গল্পে একেনবাবু নতুন একটা জায়গায় যায়, এবং সেই জায়গাগুলো আমরা এমনই বাছি যেগুলোর সাথে বাঙালিদের একটা ভালো কানেকশন আছে। রাজস্থান, দার্জিলিং, সমস্ত জায়গায়, হ্যাঁ, ডুয়ার্স, সেরকম পুরীর সাথে বাঙালিদের ভীষণ কানেকশন। আমার প্রচুর পরিচিত লোকেরা আছে যারা বছরে একবার করে যায়, একদম রিচুয়ালের মতো বছরে একবার জগন্নাথ দর্শন হবে, খাজা খাওয়া হবে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। তো সেইটা একটা বিশাল কানেকশন আছে। তো আমরা প্রাইমারিলি, এবার নামটাও খুব মজার, পুরোপুরি একেন। এবার যদিও পুরোপুরি একে বোঝা সম্ভব না আমার ধারণা, একেন বাবু এমনই একটা চালু চিজ যে যাকে পুরোপুরি বুঝে ওঠা খুব মুশকিল আছে। আমি 10 বার অভিনয় করেও এখনো পুরো চিনতে পারিনি লোকটাকে। এবারে যাই হোক, এবার শুধু পুরী না, পুরী, কোনারক, খণ্ডগিরি, তারপর ধরো এই যে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ, সেই বিশাল জায়গা জুড়ে আমরা শুট করেছি, হ্যাঁ। এবং বিচের যে খুব জনবহুল জায়গা, ফাঁকা জায়গা অপেক্ষাকৃত, সেই সমস্ত জায়গা, পুরীর ভেতরের বাজার, মানে যারা যান তারা পুরোটা দেখতে পাবেন আর কি, হ্যাঁ। তাদের আরেকবার এক্সট্রা ঘোরা হয়ে যাবে সেটা। প্লাস এখানে একটা যে ঘটনাটা মেইনলি ঘটে, আমি বেশি বলবো না, রহস্য। এটা মানে আমরা জানি এটা সত্যি হয় যে বিচ ডান্স ফেস্টিভ্যাল হয়, যেখানে ক্লাসিক্যাল ডান্সের অনেক দিন ধরে প্রোগ্রাম চলে। সেই রকম একটা ডান্স ফেস্টিভ্যালকে ঘিরেই এই ঘটনাটা ঘটে। ও যদিও ঘুরতে যায় যেরকম বিভিন্ন, কিন্তু মেইন ঘটনাটা সেইটা হয়। সেইটা একটা মানে এই গল্পটার একটা নতুন প্রেমাইস, মানে আমরা এরকম জায়গায় কোথায় কখনো একেনকে দেখিনি। তা আমরা সিজনে ওর খোকা মামাকে দেখেছিলাম, সে খোকা মামা আবার ফেরত আসছে, ফিরছে এটাতে। খোকা মামার সাথে হিলেরিয়াস যে সিচুয়েশনগুলো আছে এখানে, হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি জানতো না যে খোকা মামা আছে ওখানে, তখন ও যখন গেছে তখন ও যে ওখানে আছে, এবং সেই আচমকা দেখতে পাবে। এবং তারপরের ঘটনাগুলো, মানে একেন তো সবাইকে বিরক্ত করে বেড়ায়, একেনকে কেউ বিরক্ত করতে পারে সেটা হচ্ছে ওর মামা। হ্যাঁ, ওর মামা প্রচন্ড বিরক্ত করে ওকে, মানে ও অতিষ্ঠ হয়ে যায়। সেটা আমার নিজের খুব মজা লেগেছে। বুঝলাম। কথা সূত্রে তুমি বললে যে একেন হচ্ছে চালু চিজ। হ্যাঁ, ওরে বাবা, এই চালু চিজ প্রসঙ্গে অনির্বাণ চক্রবর্তী কতটা চালু, আমি এটা জানতে চাই। মানে আমি অ্যাজ এ পার্সন আমি চালাক, কিন্তু আমি কনফিডেন্টও, বাট আমি ওভার কনফিডেন্ট না বলে আমার ধারণা। এবং চালাক যতটা একটা বুদ্ধিমান মানুষের যতটা চালাক হওয়া দরকার ঠিক ততটুকুই। আমার অতিরিক্ত কৌতূহল নেই কিছু সম্বন্ধে বা কারোর সম্বন্ধে। আমি নিজেকে নিয়ে খুব খুশি, কনফিডেন্ট একটা মানুষ। তোমার না হয় অতিরিক্ত কৌতূহল নেই, কিন্তু তুমি কি জানো যে দর্শক এবং বহু মানুষের তোমার স্ট্যাটাস নিয়ে প্রচন্ড কৌতূহল, যে অনির্বাণ চক্রবর্তী সিঙ্গেল নাকি প্রেম করছেন নাকি বিবাহিত? জানি, আমাকে ডাইরেক্টলিও জিজ্ঞেস করে অনেকে। সিরিয়াসলি? প্লিজ জানতে চাই। না, ওই আর কি, মানে ওই আর কি, ওইটুকুই যে মানে বোঝবার চেষ্টা, মানে ডাইরেক্টলি তো কেউ বলে না, মানে একটা কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেনের পরে একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। তারপরে যখন ধরো অন্য কোনো কথা নিয়ে সেটা মহিলা ভক্তরা নিশ্চয়ই, হ্যাঁ, একটু খুলে বলা, ওইটুকুই আর কি, ওইটুকুই আর কি। হ্যাঁ, এইটা যে জানতে চান সেটা আমি জানি যে অনেকেই জানতে চান। বুঝলাম। আচ্ছা, কিন্তু আমি অনির্বাণ চক্রবর্তীকে যতটুকু চিনি, তিনি শুটিং করেন, কাজ শেষে বাড়ি ফিরে যান, কোনো পার্টি গসিপ কোথাও থাকেন না। কিন্তু তাতে তো জীবনটা একটু বোরিং হয়ে যেতে পারে, সেটা মনে হয় না? না, বোরিং তো অন্যরা ভাবছে, আমি তো ওটাতে খুব আনন্দ পাচ্ছি। মানে আমি কিন্তু ওটা বাই চয়েস। আচ্ছা, মানে এমন না যে আমার গল্প করার, আড্ডা মারার, পার্টি করার জায়গা নেই বলে আমি বাড়ি ফিরছি। ওটা আমি নিজে পছন্দ করি। এবং আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে কি বলতো, মানে আমি এখন রাদার ওটাতে অভ্যস্ত হয়ে গেছি এবং আমার খুব ভালো লাগে বলে, আমার যদি দিনের মধ্যে কিছুটা সময় একদম আমি একা আছি, আমার চারপাশে কেউ নেই, কোনো কথা বলতে হচ্ছে না,
সেটা না হলে আমার একটু অসুবিধা হয়। আমার খানিকটা ফাঁকা সময় দরকার দিনের মধ্যে। আমি কাজ করছি ততক্ষণ প্রচুর মানুষের সাথে রয়েছি, তার বাদেও আমি একটুখানি গল্প করতে পারি, হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু দিনের মধ্যে কোনো ফাঁকা সময় আমার জন্য নেই, সবসময় কেউ না কেউ রয়েছে, সবসময় কথা বলতে বাধ্য, হ্যাঁ, সেইটা আমার সিস্টেমের বাইরে। আসলে একেন বাবু চরিত্রটাকে মানুষ এমনভাবে দেখে না, সে ভাবতে থাকে যে সারাক্ষণ মজা করবে, খাবে এবং কথা বলবে, ওই করবে। আমার সামনাসামনি দেখে অনেকে হতাশ হয় যে এই কি, এ তো এরকম বিকট খাওয়া দাওয়া করছে না, এ তো সারাক্ষণ মজা করছে না, জোকস বলছে না, হ্যাঁ, ভুল হিন্দি বলছে না, হ্যাঁ, এইগুলো ধরে নিয়েছেন ওনার যে এটা বোধহয় আমার পার্ট আর কি, হ্যাঁ। কিন্তু আচ্ছা, এই যে সাফল্যটা পেয়েছো তুমি, এই সাফল্যের ফলে ইন্ডাস্ট্রির শুরুর দিকে তোমার সঙ্গে যে ব্যবহার ছিল তার থেকে কি এখনকার ব্যবহারে কিছু বদল টের পেয়েছো? কিছুটা টের পেয়েছি ঠিকই, কিন্তু একটা কথা, অনেকটা টের পাওয়ার এই জন্য কারণ নেই, কারণ আমি যখন এসেছি তখন থেকে শুরু থেকে আমি কিন্তু খুব খারাপ ব্যবহার পাইনি। বুঝেছি। হ্যাঁ, মানে ওরকম খুব খারাপ অভিজ্ঞতা একটা দুটো দেখো সবার থাকে, হ্যাঁ, একদম সমস্ত প্রফেশনেই এটা থাকে। হ্যাঁ, একদম আমার মনে আছে একদম প্রথম যেখানে আমি, মানে সেটা একেন বাবুরও আগেরকার কথা বলছি, একটা আমি সেই কাজটার নাম এবং পরিচালকের নাম আমি বলবো না, কিন্তু সেখানে কাজ করতে গিয়ে আমাকে মেকআপ রুমে বসতে দেওয়া হয়নি। আমায় বলা হয়েছিল যে মেকআপ হয়ে যাওয়ার পর, আমি কিন্তু সেখানে একটা মোটামুটি সাবস্টেন্সিয়াল চরিত্রই করছি, হ্যাঁ, আমি পরিচিত ছিলাম না তখন, কিন্তু সেটা করতে গিয়েও আমাকে মেকআপ নেওয়ার পর বলা হয়েছিল যে কস্টিউম করানো হচ্ছে যেই ঘরটা, আপনি ওইখানে গিয়ে বসুন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডিরেক্টরের নজরে সেটা আসায় ওনারা, আমি কাউকে গিয়ে কিছু বলিনি তার জন্য, আমি ভেবেছিলাম বোধহয় এটাই বোধহয় নিয়ম, তাই করতে হয়। এবং মেকআপ রুমে যারা বসে আছেন আমি তাদেরকে দেখেছি, তারা অনেক পরিচিত আমার তুলনায় তখন। ওইরকম একটা দুটো অভিজ্ঞতা বাদ দিলে পরে আমি যখন মানে পুরোপুরি যখন এখানেই কাজ করতে শুরু করলাম, তখন থেকে কিন্তু সত্যি আমি কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হইনি, মনে রাখার মতো। বুঝলাম। আচ্ছা, এই জানুয়ারি একেন তো আসছেই, একেন ছাড়া তো আরো দুটো বড় কাজ আসছে, একটা আমি যতদূর জানি অপরিচিত রয়েছে, প্লাস সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটা সত্যি বলে সত্যি কিছু নেই। তো এই জানুয়ারি তো হ্যাপনিং হতে চলেছে। হ্যাঁ, সেটাই, ওইটার কথা লোকে বলছিলেন, বলতে বলতে এটাও এরকম হয়ে গেল, এই মাসে 3টে ওই মাসে 3টে। তো হ্যাঁ, মানে হচ্ছে কাকতালি, আমার কন্ট্রোলে কোনোটাই নেই, কিন্তু এটা যে ঘটছে এতগুলো, আমার সবচেয়ে আনন্দ লাগছে কি বলতো, দেখো এইটা যখন একবার প্রথমবার বলছেন তখন মজা লাগছে, তারপরে তো এটা জল ভাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা আমার মজা লাগছে, এতগুলো তৈরি হওয়া কাজ রিলিজ হচ্ছে ফাইনালি, এবং এখন একটা বেশ হাওয়াও চলছে, যে লোকজন দেখতে চাইছেন, হ্যাঁ, সেইটা খুব ভালো সাইন একটা। এবং আরও একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আমি যে 6টা চরিত্র 2 মাসে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো খুব আলাদা আলাদা কাজ, প্রত্যেকটাই কারোর সাথে কারো মিল নেই, এটা আমার নিজের খুব ভালো লাগছে। আমাদের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন যে উনি আপনার সঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী, এবং খুব সম্ভবত সায়ন্তন ঘোষালের একটি কাজে আপনারা একসঙ্গে থাকবেন। তো একটু যদি বলা যায় সেটা নিয়ে। না, এইটা মানে আমার সাথে স্বস্তিকার অনেক দিন ধরেই এই নিয়ে কথা হয়েছে। আমি তো ওকে অভিনেত্রী হিসেবে খুবই পছন্দ করি, সবাই আমরা পছন্দ করি, কিন্তু আমাকে কারা কারা পছন্দ করে সেটা আমি অত ওয়াকিবহাল না, কিন্তু স্বস্তিকা যে আমার কাজ পছন্দ করে এবং দেখে সমস্ত, সেইটা আমি মানে আমাকেও জানিয়েছিল। তো এটা তো কি বলবো, ধরো যে কোনো দুজন অভিনেতা বা অভিনেতা ডিরেক্টর, তাদের মধ্যে যদি মিউচুয়াল অ্যাডমিরেশন থাকে তা সেটা তো খুবই ভালো কথা, সেটা আছে। আমিও খুবই আগ্রহী ওর সাথে কাজ করতে, সেটা সুযোগ ঘটছে সামনে, সেটার জন্য আমি লুকিং ফরওয়ার্ড টু। আর আশা করা যায় যে আগ্রহটা আছে ওটা বজায় থাকবে অভিনয় করতে গিয়ে। একদম। আচ্ছা, এই 3টে রিলিজ তো রয়েছে জানুয়ারিতে, এছাড়া নতুন কোনো শুটিং কি শুরু করতে চলেছো? হ্যাঁ, একটা তো যেটা বললে সেটা আমি বলতে চাইছিলাম, দেখলাম তুমি জানো অলরেডি, ওটা যেহেতু অ্যানাউন্স না প্রজেক্টটা, সেটা। আর একটা হচ্ছে আমি সবে মাত্র মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার একদিনের শুটিং বাকি আছে, হচ্ছে অভিরূপ মৃগয়া বলে একটা ছবি করলো, সেটা শুটিং জাস্ট শেষ করলাম অলমোস্ট, আর আমার একদিনের কাজ বাকি আছে। তথাগত রাস বলে একটা ছবি তৈরি করছে, তার লুকটাও আমরা দেখলাম কিছুটা, সেটা শুটিং শুরু হয়ে গেছে, আমি জয়েন করব, এই দুটোই আমি জয়েন করব জানুয়ারি মাস থেকে। আপাতত এই দুটোর কথাই বলতে পারি। একেন বাবু, তাহলে সামনে বেড়াতে যাওয়ার প্ল্যান নেই নিজের?
এই মুহূর্তে হবে না আমার কথা বলছো? হ্যাঁ আচ্ছা, অনেক মানে তুমি বেড়াতে যেতে তো ভালোবাসো তো। হ্যাঁ, আমি খুবই ভালোবাসি। মনেও হয় এইসব বিলাসিতার কথা যে 1 মাস 15 দিন কাজ করব, 15 দিন ঘুরে বেড়াবো, এটা সম্ভব হয় না, অত সময়ও নেই, অত পয়সাও নেই। একেন প্রসঙ্গে একটু ফিরছি, সেটা হচ্ছে একেনের খ্যাতিটা না আর শুধু আমাদের দেশে আটকে নেই, মানে বিদেশ অব্দি ছড়িয়ে গেছে। আমার আমেরিকার বন্ধু বান্ধবরা পর্যন্ত তাদের বাচ্চারা আমায় ফোন করে জানায়। একটু যদি শেয়ার করো যে কিরকম পাও এই ধরনের? প্রচুর। দেখো এখন যেহেতু মেসেঞ্জারে কানেক্ট হওয়া যায়, মানে তুমি ফেসবুক ফ্রেন্ড না হলেও তুমি তাকে খুঁজে বার করতে পারো, এরকম অজস্র মেসেজ পাই। আমার পরিচিতরা তাদের পরিচিতর কাছ থেকে জেনে ভিডিও পাঠায় বা মেসেজ পাঠায় যে একটা চরিত্র সত্যি মানে এতটা জনপ্রিয়, তো ঠিক আছে, এত ভালোবাসে জেনুইনলি, এবং সেটা মানে অ্যাক্রস এজেস, বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক, এরা আমার খুব মাঝে মাঝে মানে অবিশ্বাস্য লাগে। এবং ওই ভালোবাসার সূত্রে কিন্তু আমাকেও মানে অনির্বাণকেও খানিকটা ভালোবেসে ফেলে, যেটা কিন্তু আমার অতটা প্রাপ্য না, চরিত্রটা প্রাপ্য। হ্যাঁ, না, চরিত্রটা তো সবাই মিলে বানিয়েছি। মানে এখন সবাই বলে ভালোবাসা কমে যাচ্ছে, হ্যাঁ এটা কমে যাচ্ছে, কিন্তু একটা চরিত্রকে এত ভালোবেসে একদম জেনুইনলি নিজের মানুষ মনে করে। হ্যাঁ, মানে বাচ্চাদের কাছে আমি গিয়ে সামনাসামনি গেলে আমার হাত গার্জিয়ান, হ্যাঁ, হাত ধরে দাঁড়িয়ে আছে একটু বাদে। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম হল ভিজিট করতে আগের বারের একেন ছবিটার পরে, বাচ্চারা আমার কোলে উঠতে চাইছে। হ্যাঁ, আমি একটা পুজো উদ্বোধন করতে গেছি আমার এর বাইরে ব্যাঙ্গালোরে, সেটাও ব্যাঙ্গালোরে অন্য একটা সময় না, ওটা বম্বের কথা বললাম, কোলে উঠতে চাইছে। ব্যাঙ্গালোরে পুজো উদ্বোধন করতে গেছি, বাচ্চারা আমাকে ঘিরে বসে আছে। একটি বাচ্চা একটু উধাও হয়ে গেল, খানিকক্ষণ বাদে ফিরে এলো, 2টো বিস্কুট নিয়ে, একটা নিজে খাচ্ছে, একটা আমাকে দিচ্ছে। মানে এতটাই জেনুইনলি, হ্যাঁ, ওদের একটা মানে ওদের কেউ মনে করছে। বুঝেছি। আমার বাড়িতে এসে থাকবে আমাকে বলছে, হ্যাঁ, আবদার। হ্যাঁ, মানে এইটা। আর বড়রাও এত, আমি আবার একটা জায়গায় এরকম বলেছি যে বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, তো তাতে আবার একজন অপোজ করে বলছে না, আমরা বড়রাও কিন্তু ভালোবাসি। হ্যাঁ, মানে এটা দারুণ। কিন্তু একেন যখন এতটা এস্টাবলিশ, যখন মানে মিশে যাচ্ছে, একেনটা ছেড়ে বেরোনোটাও তো একটা চ্যালেঞ্জ ছিল, অন্য চরিত্র প্রতিষ্ঠা করার। হ্যাঁ, সেটা আমার নিজের কাছে যেমন আমি সেটাকে গুরুত্ব দিয়েছি। আমি কিন্তু বরাবরই মানে যে একেন যখন জনপ্রিয়তা বাড়ছে, সেই সময় থেকেই কিন্তু আমাকে অনেক অন্য চরিত্র মানে, হ্যাঁ, মানে সেটা তো দেখো, আমাকে সুযোগ না দিলে তো আমি নিতে পারতাম না, আমি কিন্তু সেই সুযোগটাও পেয়েছি। মানে সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। তখন আমার টাইপকাস্ট হয়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা ছিল, কিন্তু তখন পরিচালকরা বা যারা প্রযোজক, তারা সেই ঝুঁকিটা নিয়েছেন যে অনেক সময় তো নিতে চান না, যে একে দিয়ে দেখি তো একটা নেগেটিভ ক্যারেক্টার দিয়ে দেখি, হ্যাঁ, এবং সেটা করতে পেরেছেন বলে আমি সুযোগটা পেয়েছি। সেইটা কিন্তু সেটা আমার সৌভাগ্য, সেটা আমি বরাবর পেয়ে গেছি। মানে আমি সেই জন্যই বলছি যে এত লোকের মানে কি বলবো, মানে সাহায্য আছে আমার আজকে এই জায়গাতে পৌঁছতে, কারণ তারা যদি ওই সুযোগটা না দিতেন আমি কিন্তু পারতাম না। একদম। আগামী সিরিজের জন্য অনেক শুভেচ্ছা রইল। ফাইনালি তুমি যদি আমাদের দর্শকের জন্য একেন নিয়ে পুরোপুরি একেন নিয়ে কিছু বলতে চাও। হ্যাঁ, আমি এটাই বলি যে একেনকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন বলে একেন আজকে 8 নম্বর সিজনে, আবার 2টো ছবি যদি ধরি তাহলে 10 নম্বর বার। এটা খুব কম সৌভাগ্য হয় যে অনেক সময় হয় যে বানানোই হচ্ছে কিন্তু দর্শকরা পছন্দ করছেন না, বা দর্শকরা চাইছেন কিন্তু আর বানানো যাচ্ছে না। এখানে এই রেসিপ্রোকেশনটা চলছে। আশা করছি এইবারেরটা যেটা আমরা খুব মজা করে বানিয়েছি, মানে খুবই আনন্দ পেয়েছি। আপনারা দেখুন, ট্রেলারটা দেখুন প্রথমত, তারপরে মূল যে পর্বগুলো সেগুলো তো আসবেই। এটা রিলিজ করবে 23rd of January থেকে স্ট্রিমিং হবে। তার আগে সময় মতো আপনাদের কাছে পোস্টার এবং ট্রেলার এগুলো পৌঁছে যাবে। আশা করছি নিরাশ করব না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক সাক্ষাৎকার এবং খবর। ক্যামেরায় শুভজিৎ ও ব্রতিনের সঙ্গে রয়েছি আমি সম্পাদিত।